হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো আমাদের অষ্টম শ্রেণীর বিশ্ব পরিচয় বইয়ের বিজিএস বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম। এই চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়বো? আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমি নিজে প্রত্যেকটা লাইন পড়বো এবং যে ওয়ার্ডগুলো তোমরা বুঝতে পারবে না আমি সবগুলো ওয়ার্ড বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবং এই পুরো বইটা দাগানো থাকবে, পুরো বইটা সুন্দর করে দাগানো আছে। কই ছোট দেখায় দিই একটু। এই যে পুরো বইটা সুন্দর করে দাগানো আছে। এই যে এমসিকিউগুলো আছে, দেন সৃজনশীল যেগুলো আছে সৃজনশীলগুলো আমরা সলভ করে দেবো, ঠিক আছে? মাঝখানে যে সেক্টর, এই সেক্টরগুলো মুখস্থ থাকে না, তো সেক্টরগুলো কীভাবে মুখস্থ রাখা যায় আমরা সেই পদ্ধতিও শিখিয়ে দেবো, ঠিক আছে? আমার পরিচয়টা আমি একটুখানি দিয়ে নিই। আমার নাম জুবায়ের আহমেদ। তোমাদের এই ফাঁকিবাজদের পাঠশালার চ্যানেলে আমি ক্লাসগুলো দিই। এতদিন আমি অবশ্য সামনে আসি নাই সবার, তো এখন থেকে ইনশাল্লাহ সামনে আসার ট্রাই করবো। আমার ফেশিয়াল এক্সপ্রেশনগুলো তোমরা দেখতে পারবা, যাতে করে তোমাদের পড়াশোনা আরও ভালো হয়, ঠিক আছে? আমি গত বছর থেকে বিজিএসের ক্লাসগুলোতেই বা বিজ্ঞানের ক্লাস দিই এবং আইসিটি ক্লাস দিই। গত বছর আমাদের সাথে আমাদের বিজিএস বিশ্ব পরিচয় আইসিটি কোর্সটাতে প্রায় 300 জন স্টুডেন্ট যুক্ত ছিল, ঠিক আছে? সো আমরা গত বছর থেকে এবার আরও ইমপ্রুভমেন্ট করে পড়াবো ইনশাল্লাহ। তোমাদের কোনো কিছু করা লাগবে না, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে বইটাকে সামনে নিবা, সামনে নিয়ে একটু মনোযোগ দিয়ে একটু তাকায় থাকবা ক্লাসের দিকে, ঠিক আছে? তুমি অটো সব কিছু বুঝতে পারবা, কারণ আমি সেইভাবেই পড়াবো। তোমাদের আরেকটা কাজ কি? বইটা তো দাগানো লাগবে, তাই না? বইটা দাগানোর জন্য এই কালার দিয়ে দাগানো থাকবে এবং এই কালার দিয়ে দাগানো থাকবে, এই দুইটা কালার দিয়ে দাগানো থাকবে। এই কালার দিয়ে দাগানো যেটা, সেটা একটু রিডিং পড়বা, জাস্ট রিডিং, ঠিক আছে? রিডিং। কিন্তু এই কালার দিয়ে যেটা দেখানো সেটা ভাই মুখস্থ, ঠটস্থ, ঠিক আছে? ধরার আগেই যেতে পারি। এই বইয়ের ভিতরে আমাদের এই বিশ্ব পরিচয় বইয়ের ভিতরে এত এই সাল, তারিখ, এত ইনফরমেশন স্বাভাবিক মনে রাখা খুবই টাফ হয়ে যায়, ঠিক আছে? একটু টাফ হয়ে যায়। তো তোমাদের কোনো কাজ নাই, তোমরা জাস্ট আমার ক্লাসগুলো করো, তোমরা অটো সব কিছু বুঝবা। এবং কোন অংশটুকু মুখস্থ করা লাগবে আমি সেটাও বলে দেবো। আমি এই ক্লাসে যত এমসিকিউ আছে এই চ্যাপ্টার থেকে আসার মতো সব এমসিকিউ, সব শর্ট কোশ্চেন, দেন সব সৃজনশীল সব সলভ করে দেবো। তোমার কোনো কাজ নেই, খালি এই আমার মতো করে দাগায় ফেলো বইটা, ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। ওকে, আমাদের প্রথম বিষয় হচ্ছে চ্যাপ্টারের নাম কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম। এখন কথা হচ্ছে মুক্তিযুদ্ধ কি? মুক্তিযুদ্ধ, মুক্ত হওয়া। আর যুদ্ধ কি? মুক্ত হওয়ার জন্য যেই যুদ্ধ। এখন যুদ্ধ মানে কি? অনেকে আছে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, ওইখানে কি করে? যুদ্ধ করে, মারামারি করে, সেম টাইপের, ঠিক আছে? আচ্ছা, তার মানে মুক্তিযুদ্ধ কি? বাংলাদেশের জনগণের মুক্ত হওয়ার জন্য যেই যুদ্ধ করেছি আমরা, সেই যুদ্ধটাকে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ। এখন কথা হয়েছে কাদের বিপক্ষে করছি? যারা ফ্রি ফায়ার খেলো, তোমাদের কি বিপক্ষে একটা টিম থাকে না, তাই না? বিপক্ষ জনগণ থাকে বা বিপক্ষ প্লেয়ার থাকে। সেমভাবে আমাদের বিপক্ষ কারা ছিল? আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধে আমাদের বিপক্ষ কারা ছিল? পাকিস্তানিরা, ঠিক আছে? পাকিস্তানিরা। ওকে, শুরু করি। প্রথম কথা হয়েছে আমাদের যে বাংলাদেশ, এটা কি আগে বাংলাদেশ ছিল না? এই যে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এগুলো কিন্তু আগে ছিল না। এগুলো সবগুলো আগে ছিল একসাথে থেকে ওগুলোর নাম ছিল ভারতীয় উপমহাদেশ। আচ্ছা, ফ্রি ফায়ারের পিকচারটাই যে চলে আসছে, সেই লেভেলে ফাইটিং হইতেছে, হ্যাঁ? ওকে, এটা জাস্ট তোমাদের ইয়েটা মনোযোগটা নিয়ে আসার জন্য আমি জাস্ট এই পিকচারটা আনছি, এছাড়া এটা আনার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা দেখো, এই পুরোটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ। এটা কি? এটা হচ্ছে মানচিত্র। এই পুরোটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ। তো এই ভারতীয় উপমহাদেশের মধ্যে 1947 সালের আগ পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশের মধ্যে কোনো আলাদা করে ভারত নামের কোনো দেশ ছিল না, পাকিস্তান নামের কোনো দেশ ছিল না, বাংলাদেশ নামের কোনো দেশ ছিল না। 1947 সালের আগ পর্যন্ত, ঠিক আছে? 1947 সাল পর্যন্ত এই পুরো অঞ্চলটাকে কারা শাসন করছে? ব্রিটিশরা। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পড়ছো না ফার্স্ট চ্যাপ্টারে, যত সম্ভব আছে ঔপনিবেশিক যুগ, ওইটার ভিতরে। আচ্ছা, 1947 সালের পরে কি হলো? এই যে 1947 সালে ব্রিটিশ শাসন শেষে ভারতীয় উপমহাদেশে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। এই পুরাটা 1947 সালের পরে এই যে হলুদ অংশ যেগুলো না, এগুলো হচ্ছে ভারত। আর এই যে এটার কালার কি? সবুজ। এই সবুজ অংশগুলো, এই যে সবুজ অংশ, এই যে সবুজ অংশ, এই সবুজ অংশগুলো মিলে হচ্ছে পাকিস্তান গঠিত হয়েছিল,
ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখো, এই পুরোটা হয়েছে ভারত, কিন্তু জাস্ট এইটুকু অংশ আমাদেরকে এই পাকিস্তানের সাথে দিয়ে দেওয়া হয়েছে। এইটুকু অংশ এই পাকিস্তানের সাথে দিয়ে দেওয়া হয়েছে। তোমার মাথায় কি আসছে, আচ্ছা এই অংশটুকুই কেন পাকিস্তানের সাথে গেল, এই পাশের অংশগুলো কেন গেল না? এই পাশের অংশগুলো, ভারতের এই পাশের অংশগুলো কেন পাকিস্তানের সাথে গেল না? শুধুমাত্র এই অংশটুকুই কেন গেল? আর এই অংশটুকুই পরবর্তীতে আমাদের বাংলাদেশ। তোমার মাথায় কোশ্চেন আসছে কি কারণে আর হয়েছে এই কাজটা কেন হয়েছে? তোমার কি মনে হয় বলো তো? এই কাজটা হচ্ছে শুধুমাত্র এই অংশটুকুতে মুসলমান বেশি ছিল এবং এই অংশটুকুতে মুসলমান বেশি ছিল। এই কারণে জাস্ট ধর্মের কারণে এইভাবে ভাগ করা হয়েছে। ঠিক আছে, ধর্মের কারণে এভাবে ভাগ করা হয়েছে। আর এই ভারতীয় উপমহাদেশে অন্যান্য ধর্ম, মুসলমান ব্যতীত অন্যান্য যেসব ধর্মাবলী ছিল তারা বেশি ছিল এই ভারতে। ঠিক আছে। আচ্ছা দেখো, 1947 সালে ব্রিটিশ শাসন শেষে ভারতীয় উপমহাদেশে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। 1000 মাইলের ভৌগোলিক দূরত্ব, ভাষা ও সংস্কৃতি সহ সকল বিষয়ে অমিল থাকা সত্ত্বেও শুধু ধর্মীয় মিলের কারণে পূর্ব বাংলাকে পাকিস্তানের একটি প্রদেশ পূর্ব পাকিস্তান করা হয়। আচ্ছা, এই অংশটুকু না, এইটার নাম আমাদের বাংলাদেশ তোমার হচ্ছে হওয়ার আগে বা আমাদের মুক্তিযুদ্ধের আগে এই অংশটুকুর নাম ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর এই অংশটুকুর নাম ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান। ঠিক আছে। আচ্ছা, তার মানে শুধুমাত্র ধর্মের মিল থাকার কারণে, আর অন্য কোনো কিছুতে মিল নাই। দেখবা পাকিস্তানের আমাদের থেকে বেশি সুন্দর, হ্যাঁ, এই কারণে ছেলেরা চায় হচ্ছে পাকিস্তানে বিয়ে করতে। তো এই দেখবা, এবং ম্যাক্সিমাম বাংলাদেশের অনেক মানুষজন পাকিস্তানি নাটকগুলোও দেখে। আচ্ছা, তো শুধুমাত্র এই ধর্মের মিল থাকার কারণে দৈহিক গঠনে কোনো মিল নাই, এরপরে কথা বলার কোনো মিল নাই, ওরা উর্দুতে কথা বলে, আমরা বাংলাতে কথা বলি। এরপরে হচ্ছে আরও কি তাদের ইনকামের সাথে আমাদের মিল নাই, খাবারের আমাদের মূল খাবার কি ভাত, ওদের মূল খাবার কিন্তু ভাত না। তো এই সব কিছু অমিল শুধুমাত্র ধর্মের মিল থাকার কারণে এই দুইটা দেশকে, মানে এই পূর্ব পাকিস্তানকে আর পশ্চিম পাকিস্তানকে একসাথে করে রাখা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এই নতুন রাষ্ট্র পূর্ব বাংলার মানুষের জীবনে কাঙ্ক্ষিত মুক্তি আনতে পারে নাই। প্রথম কথা তোমার এখন মাথায় রাখা লাগবে, এখানে আমরা যতবার পূর্ব বাংলার কথা বলবো তখনই তোমার মাথায় রাখা লাগবে পূর্ব বাংলা বলতে বাংলাদেশের কথা বলা হইতেছে। পূর্ব বাংলা বলতে বাংলাদেশের কথা বলা হইতেছে। বাংলাদেশ নামটা হয়েছে কবে? 1971 সালের পরে। আর 1971 সালের আগে বাংলাদেশ নামক যে স্থানটা, এই স্থানটার নাম ছিল পূর্ব পাকিস্তান। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই নতুন রাষ্ট্র পূর্ব বাংলার মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আনতে পারে না, আমাদের কোনো মুক্তি আনতে পারে না। ঠিক আছে। আচ্ছা, পাকিস্তানের স্বাধীনতার কিছুদিনের মধ্যেই পাকিস্তানের নেতারা বাংলা ভাষা, সংস্কৃতি ও সমাজের উপর নানা নিপীড়নমূলক সিদ্ধান্ত চাপিয়ে দেয়। বাংলা বাদ দিয়ে শুধু উর্দুকে রাষ্ট্রভাষা করার বারংবার ঘোষণা বাঙালিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। আচ্ছা, আমাদের বর্তমান রাষ্ট্রভাষা কি বলতো? বাংলা, কারণ আমাদের দেশের মেজরিটি মানুষজন বাংলায় কথা বলে। কিন্তু পাকিস্তানিরা ওই সময় আমাদের উপরে তাদের উর্দু ভাষাটাকে চাপায় দিতে লাগছিল, তাদের উর্দু ভাষাটাকে আমাদের রাষ্ট্রভাষা বানায় দিতে লাগছিল। কিন্তু ভাই, আমরা তো বাংলাতে কথা বলি, আমাদের মেজরিটি মানুষজন বাংলাতে কথা বলে, তাহলে কেন আমাদের রাষ্ট্রভাষা উর্দু হবে? এই কারণে তখনকার বাঙালি বা আমাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া বা তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আচ্ছা, মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ে বাঙালি ভাষা আন্দোলন 6 ও 11 দফার আন্দোলন করেছে, যা ধীরে ধীরে স্বাধীনতার লড়াইয়ে অনুপ্রাণিত করেছে বাঙালিদের। পরবর্তীকালে অনেক আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে 1971 সালে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এতটুকু তো বোঝা গেছে, এতটুকুতে তেমন কিছুই পড়ার ছিল না। এখানে তুমি জাস্ট 3টা ইনফরমেশন পড়বা। প্রথম কথা হয়েছে ভারতীয় উপমহাদেশ থেকে ভারত ও পাকিস্তান নামে 2টা রাষ্ট্র তৈরি হয়েছে। ধর্মের কারণে এই পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানকে একসাথে করে দেওয়া হয়েছিল শুধুমাত্র ধর্মের কারণে। আর আরেকটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের মানুষরা আমাদের পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপরে তাদের উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চাপাই দিতে লাগছিল। এতটুকুই পড়াইছি এতক্ষণ পড়া। আচ্ছা, পরবর্তীকালে অনেক আন্দোলন সংগ্রাম। আচ্ছা, এটা তো বললাম। 7ম শ্রেণীতে আমরা ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট গঠন, 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন সম্পর্কে বিস্তারিত জেনেছি। এই অধ্যায়ে আমরা 69-এর নির্বাচন পরবর্তী সময়, মানে 1970 এর নির্বাচনের পরবর্তী সময়, 1970 সালের নির্বাচন হয়েছিল,
নির্বাচন হওয়ার পরে কি হলো, এরপরে হচ্ছে মুক্তিযুদ্ধ এবং হচ্ছে স্বাধীনতাত্তর বাংলাদেশ, 1990 সালে কি হলো, 2024 সালে এই যে রিসেন্টলি 2024 সালে গণ অভ্যুত্থান সম্পর্কে আমরা সব কিছু এই চ্যাপ্টারে জানবো। ঠিক আছে, ওকে। এবার আসো সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি। সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি। আচ্ছা, 1970 সালে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন জিনিসটা কি? নির্বাচন জিনিসটা হচ্ছে জনগণ ভোট দেয়। কিছুদিন আগে দেখলা না, আমাদের ইয়েতে ভোট হইলো এবং হচ্ছে বিএনপি জিতলো, ওইখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হইলো। তো নির্বাচন জিনিসটা হচ্ছে জনগণ তোমার হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। ভোট দিবে, তার যেই নেতাকে পছন্দ হয় তাকে ভোট দিবে, এবং ভোট দেওয়ার মাধ্যমে যারা সর্বোচ্চ ভোট পাবে তারা দেশের ক্ষমতায় যাবে। যেমন আমি পড়াশোনা করে এসেছি সিলেটে, তো আমি সিলেট থেকে রাজশাহীতে আমার বাসায় আসছি শুধুমাত্র একটা ভোট দেওয়ার জন্য। তো এটা কতটা ইম্পর্টেন্ট বিষয় বুঝতেছো তুমি? ওকে, তাও কি বাসের টিকিট ছিল না, ট্রেনের টিকিট ছিল না, ট্রেনে দাঁড়ায় ঢাকা পর্যন্ত আসছি, ঢাকা থেকে রাজশাহীতে আসছি, আবার বাসে, তা আবার বাসের সবার সিটে, শেষের সিটে বাস একবার করে ঝাঁকি খায়, আমি উপরে যে বাড়ি খাই, এমন একটা অবস্থা। ঠিক আছে, তারপরে আমি ভোট দিতে আসছি। তো নির্বাচনের ভোট মানে জনগণের ভোটাধিকার কতটা ইম্পর্টেন্ট বিষয়। তোমরা তো এখন ভোটার হও নাই, তোমরা যখন ভোটার হবে তোমরা কিন্তু অবশ্যই ভোট দিতে যাবে। ঠিক আছে, আচ্ছা। 1970 সালে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আচ্ছা, তার মানে পাকিস্তানে কি হলো, 1970 সালে সর্বপ্রথম নির্বাচন হলো। মানে ওই যে 1947 সালে পাকিস্তান আলাদা হয়ে গেছিল ভারতের থেকে, তারপরে ওই 1947-এর পরে 1970 সালে এসে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। তো ওই নির্বাচনে কি হলো, আমাদের এই যে 2026 সালে যে নির্বাচন হলো, এই নির্বাচনে কি হলো, বিএনপি জিতলো। তো ওই 1970 সালের নির্বাচনে বিজয় হয়েছিল হচ্ছে আওয়ামী লীগ বিজয় হয়েছিল। ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে পাকিস্তানের যে পশ্চিম পাকিস্তানের যে নেতারা ছিল তারা হয়েছে কি, তারা আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করবে না এই পণ করছিল। ঠিক আছে, দেখো, আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সামরিক শাসক ইয়াহিয়া খান ষড়যন্ত্র শুরু করে। এই যে উনি, এই বান্দা, দেখো লাইফে কত বড় একটা আকাশ করছে, মানে অকাম করছে, যে এই বান্দা মরে গেছে কিন্তু এখনও তার এই গ্লানি টানো লাগতেছে। তাকে এখনও মানুষজন দোষ দিতেছে যে উনি একজন ষড়যন্ত্রকারী, ষড়যন্ত্র করছে। তাই সবসময় ভালো কাজ করা লাগবে, কারো বিপক্ষে কখনো ষড়যন্ত্র করা যাবে না। ঠিক আছে, আচ্ছা। আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সামরিক শাসক ইয়াহিয়া খান ষড়যন্ত্র করা শুরু করছে। আচ্ছা, জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত করার ঘোষণা করলে আওয়ামী লীগ 1971 সালে মার্চের শুরু থেকে অসহযোগ আন্দোলন গড়ে তোলে। ফলে বাঙালিদের স্বাধীনতার প্রস্তুতি শুরু হয়। এখন এখানে তুমি দুইটা জিনিস বুঝতে পারো নাই, এখানে এই জিনিসটা বুঝতে পারো নাই, এটা কি জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত হওয়ার ঘোষণা করে। আচ্ছা, এখন কথা হচ্ছে জাতীয় পরিষদের অধিবেশনটা কি? অধিবেশনটা হচ্ছে দেখো, আওয়ামী লীগ তো ভোটে জিতছে, এখন তাদের তো ক্ষমতায় যাবে, তো ক্ষমতায় যাওয়ার জন্য একটা অনুষ্ঠানের প্রয়োজন হয় না? ওই অনুষ্ঠানটাকে বলা হচ্ছে জাতীয় পরিষদের অধিবেশন। ঠিক আছে, অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দেবে। যেমন কিছুদিন আগে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়েছে। তো সেমভাবে পাকিস্তানেরও কথা ছিল এইভাবে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করা, কিন্তু তারা এই ক্ষমতাটা হস্তান্তর করতে চাচ্ছিল না, বিভিন্ন রকমের তালবাহানা করতেছিল এবং জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত ঘোষণা করতেছিল। তো এখন কি সোজা আঙ্গুলে যেহেতু ক্ষমতা হস্তান্তর করতেছে না, আঙ্গুলে এখন একটু বাঁকানোই লাগবে। তাই আওয়ামী লীগ 1971 সালে মার্চের শুরুতে থেকে অসহযোগ আন্দোলন গড়ে তোলে। এখন কথা হচ্ছে অসহযোগ আন্দোলন জিনিসটা কি? আন্দোলন মানে তো জানি সরকারের বিপক্ষে আন্দোলন করা, মিছিল মিটিং এগুলা করা। এখন কথা হচ্ছে অসহযোগ আন্দোলন কি? অসহযোগ আন্দোলন বোঝাইতে হচ্ছে অসহযোগিতামূলক আন্দোলন। অসহযোগিতামূলক আন্দোলন বলতে কি, মানে এই আন্দোলন যখন চলবে তখন দেশের জনগণ কোনো গাড়ি ঘোড়া চালাবে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান মানে স্কুল, কলেজ, কোর্ট, তারপরে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কল কারখানা সব বন্ধ থাকবে এবং সরকারকে কোনো প্রকারের টাকা পয়সা দেওয়া হবে না যাতে করে সরকার এই দেশ চালাইতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় কি? অসহযোগ আন্দোলন। আচ্ছা, ফলে বাঙালিদের স্বাধীনতার প্রস্তুতি শুরু হয়। আচ্ছা, একদিকে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয়, অন্যদিকে তৎকালীন
পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো তা বানচালের জন্য ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন। একটু আগে আমরা জেনে আসছি ইয়াহিয়া খান ষড়যন্ত্র করতেছিল যারা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতা না দেওয়ার জন্য, কিন্তু এখানে আরেকটা বান্দার নাম চলে আসছে যে হচ্ছে পিপলস পার্টি। পিপলস পার্টি বলতে কী বুঝেছে, যেমন এই যে বিএনপি একটা দলের নাম, আওয়ামী লীগ একটা দলের নাম, জামাত ইসলাম একটা দলের নাম, সেমভাবে এইটাও একটা দল পিপলস পার্টি, ঠিক আছে, জনগণের পার্টি। পিপল মানে তো জনগণ, জনগণের পার্টির ওইখানকার যে নেতা জুলফিকার আলী ভুট্টো, জুলফিকার আলী ভুট্টোকে একটুখানি দেখা লাগে না, এই যে ইনি, ঠিক আছে। তো ইনি আর ইনি এই দুইজন মিলে ষড়যন্ত্র করতেছিল যে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতা না দেওয়া যায়। আচ্ছা এবার আসো, এই জুলফিকার আলী ভুট্টো তিনি ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের ঘোষণা দিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন সংকট তৈরি করেন। পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে এর তীব্র প্রতিক্রিয়া তীব্র হয়। ক্ষমতা হস্তান্তরের দাবিতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। মানে ক্ষমতা যে হস্তান্তর করতেছে না, এইটার জন্য আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো দিচ্ছিল, এই যে অসহযোগ আন্দোলনের কর্মসূচি দিচ্ছিল, এরপরে হচ্ছে আরও যেই আন্দোলনের কর্মসূচিগুলো দিচ্ছিল, এগুলোতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে কী করতেছে, অংশগ্রহণ করতেছিল। আচ্ছা, বিশেষ করে ছাত্রদের ভূমিকা অগ্রণী, মানে এই যে আন্দোলন, এই আন্দোলনের ছাত্রদের ভূমিকা অগ্রণী। আসলে আমাদের এই বাংলাদেশের জন্য যত আন্দোলন হয়েছে এই পর্যন্ত সবগুলোতে ছাত্ররাই সবার আগে থাকে। 1990 সালে আন্দোলন হয়েছে, 2024 সালে আন্দোলন হইলো, 1500 মানুষ শহীদ হইলো। আবার কি ওই যে 1974 সালের যে আন্দোলনটা, 1971 সালে যে মুক্তিযুদ্ধ, এই সব জায়গা থেকেই ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, এছাড়া শিক্ষক, পেশাজীবী ও মহিলা সংগঠনগুলোও এগিয়ে আসে। 71 মার্চের শুরু থেকে প্রতিদিনের সকল সমাবেশে প্রচুর লোকের সমাগম ঘটে। ভুট্টোর সাথে ষড়যন্ত্রে যুক্ত হয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ে। আচ্ছা, এখন কথা হয়েছে এইখানে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কী করছিল, 1 মার্চে জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা ছিল। তার মানে কি 1 মার্চে মিটিংটা হওয়ার কথা ছিল বা অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, যেটার মাধ্যমে আওয়ামী লীগের হাতে ক্ষমতাটা যাবে। 1 মার্চে কবে? 1 মার্চে। সেটাকে তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কি করছে, ইয়াহিয়া খান কি করছে, তোমার হচ্ছে স্থগিত করে দিছে, থামায়া দিছে। আচ্ছা, প্রেসিডেন্ট মানে কি জানো? রাষ্ট্রপতি, ঠিক আছে। আর প্রাইম মিনিস্টার মানে কি? প্রধানমন্ত্রী। আমাদের বর্তমান বাংলাদেশে প্রেসিডেন্টকে চুপ্পু, যার নিয়ে অনেক হাসাহাসি হইতেছে, আচ্ছা, শাহাবুদ্দিন। আর আরেকজন হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তারেক রহমান। আচ্ছা, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1 মার্চে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ে। এতটুকু বোঝা গেছে। ফলে ওই দিন সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। শুরু হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের আরেক অধ্যায়, অসহযোগ আন্দোলন। আচ্ছা, আওয়ামী লীগ 2 মার্চ 1971 সালে ঢাকা শহরে ও 3 মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়। আওয়ামী লীগ কী করছে? 2 তারিখে 1971 সালে 2 তারিখে মার্চের 2 তারিখে 1971 সালের মার্চের 2 তারিখে ঢাকা শহরে হরতাল ডাকে এবং 3 তারিখে সারা দেশে হরতাল ডাকে। আচ্ছা, এখন 2 তারিখ মার্চ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশাল সমাবেশে এই বিশ্ববিদ্যালয়ে তৎকালীন কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি আ.স.ম. আব্দুর রবের নেতৃত্বে দেশের মানচিত্র খণ্ডিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এইখানে এই যেভাবে বক্স করে দেওয়া যেগুলো না, এগুলো কিন্তু ভাই মারাত্মক ইম্পর্টেন্ট। আ.স.ম. আব্দুর রব, আমি এই অংশটুকু আমি আবার পড়ে দিই। দেখো কী হয়েছে, 2 মার্চ সকাল 11টায়, সকাল কয়টায়? 11টায়। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল সমাবেশ হয়। সেই সমাবেশে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি আ.স.ম. আব্দুর রবের নেতৃত্বে দেশের মানচিত্র খণ্ডিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এখন কথা হয়েছে ডাকসু কি? ডাকসু মানে হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা করে ছাত্র সংসদ থাকে, মানে ছাত্রদের ভিতর থেকে একজন করে নেতা থাকে, ঠিক আছে। ওনাকে বলা হয়েছে ভিপি, ভাইস প্রেসিডেন্ট মেবি, আমি সঠিক জানি না ভিপির পূর্ণরূপ, কিন্তু ওনাকে বলা হয়েছে ভিপি, যে হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রের একজন কেন্দ্রীয় নেতা, ঠিক আছে। তো ওই
ওই সময় ডাকসুর কেন্দ্রীয় নেতা কে ছিল? আ.স.ম আব্দুর রব। আমাদের বর্তমানে এই 2026 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতাকে সাদিক কায়েম, তাই না? আচ্ছা, ভিপি আ.স.ম আব্দুর রবের নেতৃত্বে দেশের মানচিত্র খণ্ডিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। দেশের মানচিত্র খণ্ডিত স্বাধীন বাংলাদেশের পতাকা, এই যে সেই পতাকাটা, এখানে এই দেখো পতাকার মাঝখানে আমাদের বাংলাদেশের মানচিত্র খণ্ডন করা, মানচিত্র আঁকানো, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কয় তারিখে করা হলো? এটা কয় তারিখে করা হলো? 2 তারিখ 11টায়। আচ্ছা, এটিই ছিল সর্বসাধারণের সামনে আনুষ্ঠানিকভাবে উত্তোলিত স্বাধীন বাংলার প্রথম পতাকা। তার মানে আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কবে উত্তোলন করা হয়? 2 মার্চ 1971 সালে সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করছে কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব, ঠিক আছে? এই জিনিসগুলো, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই 3টা লাইন মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন তোমার কাছে একটু পেজ বাড়তেছে আমার মনে হয়, যে 1 তারিখে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হয়েছে, 2 তারিখে আওয়ামী লীগ সারা দেশে আর কি 2 তারিখে আওয়ামী লীগ ঢাকা শহরে হরতাল ডাকছে, 3 তারিখ সারা দেশে হরতাল ডাকছে, 2 তারিখ আবার কি হয়েছে? পতাকা উত্তোলন করা হয়েছে। এগুলো সব তোমার কাছে পেজ বেঁধে যাচ্ছে না? তুমি একটা কাজ করো, তুমি আমার এই পদ্ধতিটা ফলো করো, তোমার জন্য এগুলো কিছু পেজ বাঁধবে না। তুমি এরকম একটা ক্যালেন্ডার, মানে এইরকম একটা A4 সাইজের একটা পেজে এইরকম একটা মার্চ মাসের একটা আঁকায় ফেলতে পারো। আঁকায় কি কাজটা করবা? আঁকায় দেখো এই কাজটা করবা। 1 তারিখ কি হয়েছে ভাই? 1 তারিখ কি হয়েছে? 1 তারিখ হচ্ছে জাতীয় পরিষদের দয়কার পরিষদের বানান ভুল করছি আমি, শিওর, ড্যাম শিওর। হ্যাঁ, পরিষদের অধিবেশন স্থগিত হয়ে যায়। স্থগিত 2 তারিখ কি হয়? 2 তারিখ হয় হচ্ছে ঢাকাতে হরতাল। 3 তারিখ হয় কি? 3 তারিখ দেওয়া হয়েছে হচ্ছে সারা দেশে হরতাল। আচ্ছা, 2 তারিখ আরেকটা জিনিস করা হয়। কি করা হয়? 2 তারিখে আরেকটা জিনিস করা হয়। কি করা হয়? পতাকা উত্তোলন করা হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়। এতটুকু বোঝা গেছে? এইভাবে লিখে নিবা, দেখবা তোমার জন্য এগুলো মনে রাখতে খুবই ইজি হবে। তুমি আমার এই টেকনিকটা তুমি ফলো করে দেখো, অনেক ইজি হবে তোমার জন্য। আচ্ছা, এরপরে আসো, 3 মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন। আমার ঘাড়টা প্রচুর ব্যথা করতেছে। 3 মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন, যা 25 মার্চ পর্যন্ত অব্যাহত থাকে। তার মানে অসহযোগ আন্দোলন কবে থেকে কবে হয়েছে? 3 তারিখ থেকে শুরু হয়ে 25 তারিখ পর্যন্ত অসহযোগ আন্দোলন হয়েছে, ঠিক আছে? আনুমানিক 22 দিন। আচ্ছা, 3 মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। কয় তারিখে গঠিত হয়? 3 মার্চ। তুমি এখানে লিখে নাও, তুমি এখানে লিখে ফেলো, ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, ঠিক আছে? লিখে নিবা, এভাবে লিখে নাও, খুবই ভালো হবে তোমার জন্য। আচ্ছা, এদিকে এই 3 তারিখে পল্টন ময়দানে সমাবেশে ছাত্রনেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করে। আচ্ছা, কোথায়? পল্টন হচ্ছে ঢাকার একটা জায়গার নাম। সেখানে শাহজাহান সিরাজ স্বাধীন বাংলার তোমার হচ্ছে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এতে আন্দোলন আরও বেগবান হয়। আচ্ছা, এটা কি? এটা ওই যে অসহযোগ আন্দোলন জিনিসটা কি? সেই জিনিসটা 1971 সালে মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে পূর্ব পাকিস্তানে এই আন্দোলন শুরু হয়, ওই অসহযোগ আন্দোলন শুরু হয়। এর উদ্দেশ্য ছিল কি? পাকিস্তান সরকারের সঙ্গে সব সম্পর্ক ও সহযোগিতা বন্ধ করে দিয়ে স্বাধীনতার দাবি জানানো। ওকে, এরপরে আসো, এই যে অসহযোগ আন্দোলন চলবে, অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয় 3 তারিখ না? হ্যাঁ। তো এই অসহযোগ আন্দোলন যে হবে, পাকিস্তান সরকারকে যে সাহায্য করা হবে না, এই কারণে পাকিস্তান সরকার ইয়াহিয়া খাঁ ভয় পেয়ে যায়, বুঝছো? ভয় পেয়ে সে করছে কি? 6 তারিখ এক বেতার ভাষণে
25 মার্চ ঢাকায় পুনরায় জাতীয় পরিষদের অধিবেশনের আহ্বান করে। কি করছে? 6 তারিখ এক বেতার ভাষণে। এখন কথা হয়েছে, তোমার কোশ্চেন আসছে ভাইয়া মাথায়, বেতার কি আবার? তখনকার যুগে কি ভাইয়া তুমি এখন যে মোবাইলে ক্লাস করতেছো, মোবাইল ছিল? সবার কাছে কি মোবাইল অ্যাভেলেবল ছিল? না। টিভি অ্যাভেলেবল ছিল? না। তো টিভি, যেই বাড়িতে টিভি থাকতো ওইখানে ওই বিটিভিতে শুক্রবারে একটা দিত, মুভি হইতো মনে হয়, সেই মুভি সবাই বসে থেকে দেখতো। আচ্ছা, তো ওই সময় এরকম সংযোগ বা হচ্ছে মানে এই যে খবর পাস হওয়ার জন্য, খবর পৌঁছানোর জন্য ব্যবহার করা হইতে হচ্ছে রেডিও। ঠিক আছে, রেডিও, সেটাকে বলা হয়েছে হচ্ছে বেতার ভাষণ। আচ্ছা, তো এই ইয়াহিয়া খান কি করছে? ভয় পেয়ে গেছে যে অসহযোগ আন্দোলনের নাম শুনে ব্যাটার কাঁপানি শুরু হয়ে গেছে। তো পরে সে হচ্ছে 6 মার্চ বেতারের ভিতরে বলছে জনগণ, বাংলাদেশের জনগণকে বলছে আপনারা 25 তারিখ পর্যন্ত ওয়েট করেন, 25 তারিখ হচ্ছে অধিবেশন হবে, পুনরায় জাতীয় পরিষদের অধিবেশন হবে। কিন্তু শেখ মুজিবুর রহমান সে ঘোষণায় সন্তুষ্ট হতে পারেননি। আসলেই তো সন্তুষ্ট হব কেন? আচ্ছা, এই পরিস্থিতিতে 7 মার্চ রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার জন্য একটি জনসভার আয়োজন করা হয়। আচ্ছা, 7 তারিখে, 6 তারিখে এই কথা বলছে ইয়াহিয়া খান, 7 তারিখে 7 মার্চ রেসকোর্স ময়দানে, 7 মার্চ রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? শহীদ সোহরাওয়ার্দী উদ্যান। বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। ঠিক আছে, কিছুদিন আগে এখানে আমাদের ওসমান হাদি ভাইয়ের কি হয়েছে জানাজা হয়েছে। আচ্ছা, রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। আচ্ছা, এখানে কি হয়েছে? জনসভার আয়োজন করা হয়েছে। এইবার আসো, সেই জনসভার দিনে আমরা চলে যাবো এখন। সেই 7 মার্চের জনসভাতে কি হয়েছিল সেই দিনে চলে যাইতেছি এখন আমরা। আচ্ছা, সেই 7 মার্চের ভাষণটা এখানে লেখা আছে এবং শেখ মুজিব কি বলছিল সেটা লেখা আছে। শেখ মুজিবুর রহমান তার 7 মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাচারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এটাই তো হয়েছে অসহযোগ আন্দোলন, তাই না? আচ্ছা, আমরা জানি একটি সার্বভৌমত্ব রাষ্ট্র পরিচালিত হয় জনগণের ট্যাক্স বা খাজনায়। তার মানে আমাদের এই যে বাংলাদেশ চলতেছে, আমেরিকা চলতেছে, ইন্ডিয়া চলতেছে, এগুলো সব কি জনগণের ট্যাক্স বা খাজনার টাকায় চলতেছে। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো ভাইয়া ট্যাক্স কি, খাজনা কি? তুমি একটা করবা, এরকম মেরিল কিনো না, এই মেরিলটার দাম কত? এটার দাম কত ছিল মনে নেই, মেবি 30 টাকা ছিল। হ্যাঁ, তো এই 30 টাকার ভিতরে থেকে তোমার সরকার হচ্ছে ভ্যাটটাও কেটে নেয় বা এই ট্যাক্স কেটে নেয়। ঠিক আছে, হয়তো বা 1 টাকা হবে না, আরও কম, এরকম ট্যাক্স কেটে নেয়। ঠিক আছে, আচ্ছা, এই যেমন এই লোশনটা, এটাতে ট্যাক্স কত ছিল? 275 টাকা ছিল এটার দাম। তাহলে এটাতে ট্যাক্স ছিল কিছু টাকা। হ্যাঁ, ট্যাক্সটা বা খাজনাটা সরকার নিয়ে নেয়। ঠিক আছে, এই যে তুমি এরকম আরও দৈনিক কত জিনিসপাতি কিনে, এই সবগুলো থেকে কিছু পরিমাণ টাকা সরকারের চলে যায় এবং ওইটা দিয়ে সরকার চলে। ঠিক আছে, আচ্ছা, তো তিনি তার ভাষণে আরও বলেন, যে পর্যন্ত আমাদের দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা বা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো। শেখ মুজিবুর রহমান 1971 সালে 1 মার্চ থেকে ইয়াহিয়া খান ও তার সহযোগী জুলফিকার আলী ভুট্টোর কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না, তাই এদেরকে এখন একটু আঙ্গুল বাঁকানো লাগবে। আচ্ছা, তাই তিনি বলেন, প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা আছে তা নিয়েই প্রস্তুত থাকো। বক্তৃতার এক জায়গায় তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। শেখ মুজিবুর রহমানের ভাষণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাঙালিকে স্বাধীনতার জন্য প্রস্তুত রাখা। আচ্ছা, এইখানে এই যে দাগানো অংশগুলো, এগুলো একবার পড়া লাগবে এবং কিন্তু এই লাইনটা একটুখানি মনে রাখা লাগবে যে হচ্ছে শেখ মুজিবুরের 7 মার্চের যে ভাষণ, সেই ভাষণের গুরুত্বপূর্ণ দিকটা কি? বাঙালিকে স্বাধীনতার জন্য প্রস্তুত রাখা। আচ্ছা, বক্তৃতার শেষ অংশে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবে স্বাধীনতার ডাক দেন। বক্তৃতায় শেখ মুজিবুর রহমান নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে ইয়াহিয়া খান ঘোষিত 25 মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে 4টি পূর্বশর্ত ঘোষণা দেন। আচ্ছা, এখানে কি হচ্ছে এই যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়ার, এই অনুষ্ঠানটা সেই 1 তারিখে হওয়ার কথা ছিল,
সেটা কি করলো পাকিস্তান সরকার ইয়াহিয়া খান ষড়যন্ত্র করে স্থগিত করে দিল। তারপরে উনি কি করলো 6 তারিখে ঘোষণা দিতে আসলো, ঘোষণা দিল দিয়ে 25 তারিখে তারা আবার অনুষ্ঠানটা করবে এবং ক্ষমতা হস্তান্তর করে দেবে। কিন্তু আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলল যে ঠিক আছে, আমরা 25 তারিখে তোমাদের ওই অনুষ্ঠানে যোগদান করব এবং তোমরা আমাদেরকে ক্ষমতা দিবা, সেটা ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের 4টা শর্ত আছে, সেই 4টা শর্ত মানা লাগবে। কি কি? প্রথম শর্ত হচ্ছে সামরিক আইন প্রত্যাহার, নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীর গণহত্যা তদন্ত, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। এই 4টা শর্ত দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 3 তারিখ পর্যন্ত কই গেল 3 তারিখ পর্যন্ত আমরা ওইখানে লিখে রাখছিলাম, তাই না? 3 তারিখ পর্যন্ত লিখে রাখছিলাম। 3 তারিখে কি হয়েছিল? আরও একটা জিনিস যে হয়েছে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছিল। 3 তারিখে আরও একটা জিনিস কি হয়েছিল? স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছিল। 3 তারিখে আরও একটা জিনিস ইশতেহার পাঠ করা হয়েছিল, ঠিক আছে। এরপরে 4 তারিখে কি করা হয়েছে? 4 তারিখে কি করা হয়েছে দেখি তো। 4 তারিখে কিছু করা হয়েছে কি? 4 তারিখে কিছু করা হয়নি। 6 তারিখে কি হয়েছে? তোমার হচ্ছে ইয়াহিয়া খান বেতারে ভাষণ দিছে। তাহলে তুমি 6 তারিখে এটা লিখে নিবা, ইয়াহিয়া খান কি করছে? বেতারে ভাষণ দিছে, যে হচ্ছে 25 তারিখে তোমার হচ্ছে হবে, অধিবেশন হবে। আচ্ছা, 7 তারিখে, তারপরে 7 তারিখেরটাও লিখে নিবা। 7 তারিখে রেসকোর্স ময়দানে শেখ মুজিবু বক্তব্য দেয়। ওকে, আচ্ছা, এখন এইখান থেকে তোমার ডিরেক্ট সৃজনশীলে আসবে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বা 7ই মার্চের ভাষণটাকে ব্যাখ্যা করো বা 7ই মার্চের ভাষণ সম্পর্কে কিছু লেখো, তোমার সৃজনশীলে এটা আসবে। তখন তোমার কি করা লাগবে? আমি জাস্ট দাগায় অংশ দিছি না, যে অংশগুলো আমি দাগায় দিছি, তুমি জাস্ট এই অংশগুলো লেখিও, তোমাকে ফুল মার্ক দিতে বাধ্য, ঠিক আছে? তোমাকে ফুল মার্ক দিতে বাধ্য। এই 4টা পয়েন্ট একটু মনে রাখা লাগবে, একটু কষ্ট করে মনে রাখা লাগবে, ঠিক আছে? ওকে, এরপরে আসো, এই যে 4টা দাবি দিল, এই দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তিনি মানে শেখ মুজিব অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দেন। ইয়াহিয়ার নেতৃত্বে পাকিস্তানের সামরিক শাসকরা গণতান্ত্রিক এই দাবিগুলো কখনোই মেনে নেয়নি, ফলে বাঙালিদের আন্দোলন আরও বেগবান হয়। এই যে 4টা শর্ত দিয়েছে, এই 7 শর্তগুলা তোমার হচ্ছে পাকিস্তানিরা মেনে নেয় না, ঠিক আছে? এই কারণে আমাদের আন্দোলন আরও শক্তিশালী হয়েছে। সংকট উপলব্ধি করে ইয়াহিয়া খান যখন দেখছে না আসলেই তো জিনিসটা অন্যরকম হয়ে যাইতেছে, বাংলাদেশের মানুষজন অন্যদিকে চলে যাইতেছে, তখন ইয়াহিয়া খান কি করছে? 15ই মার্চ ঢাকাতে আসছে কি সফরে আসছে, বেড়াইতে আসছে, ঠিক আছে। আচ্ছা, 15ই মার্চ ঢাকায় আসছে এবং শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করতে চাইছে। 16ই মার্চ আলোচনা শুরু হয়েছে। এরপর হচ্ছে 22শে মার্চ জুলফিকার আলী ভুট্টো আলোচনার অংশ নেয়। আচ্ছা, এতটুকুর ভিতরে আমরা কি পড়লাম? তোমার বইয়ের দিকে তাকানোর দরকার নেই, তুমি আমার দিকে তাকাও। ইয়াহিয়া খান কি করছে? 15ই মার্চ ঢাকা সফরে আসছে। তারপরে উনি কি করছে? উনি হচ্ছে শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছে, ঠিক আছে। 16 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে এবং 22 তারিখে আলোচনা। তো এই 22 তারিখে এই আলোচনায় জুলফিকার আলী ভুট্টো নামের আরেক ষড়যন্ত্রকারী এসে যুক্ত হয়, ঠিক আছে, অংশ নেয়। আচ্ছা, তারপরে আলোচনায় যখন কোনোভাবেই শেখ মুজিবকে মানানো গেল না, তখন তারা হচ্ছে আলোচনায় ব্যর্থ হয়ে বাঙালিকে নিধনের নির্দেশ দেয়, মানে বাঙালিকে মারার নির্দেশ দেয়। আচ্ছা, নির্দেশ দিয়ে 25শে মার্চ রাতে ইয়াহিয়া খান ঢাকা সফর ত্যাগ করে। মানে এই যে নির্দেশ দিছে যে হচ্ছে বাঙালিকে মারো, এই নির্দেশ দিয়ে হচ্ছে 25শে মার্চ রাতে ইয়াহিয়া খান চলে গেছে এবং ওই দিন মধ্যরাতে তারা বাঙালিদের উপর চরম আঘাত হানে। ওই কাল রাতে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালিকে নির্বিচারে কি করে? হত্যা করে, ঠিক আছে। এতটুকু অংশ গেছে। এবার সেই 25শে মার্চ রাতে যে অসংখ্য বাঙালিকে নির্বিচারে হত্যা করলো, সেই 25শে মার্চ রাতের ঘটনাগুলো আমরা এখন এখানে ডিটেলস পড়ব, ঠিক আছে। আচ্ছা, পাকিস্তানি সেনারা 1971 সালে 25শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যার অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল হচ্ছে অপারেশন সার্চলাইট। মানে পাকিস্তানিরা যেই গণহত্যাটা চালাইলো আমাদের উপরে 1971 সালে, সেইটার নাম দিছিল কি? অপারেশন সার্চলাইট। তোমার কোশ্চেনে আসবে যে ভাই অপারেশন সার্চলাইট বলতে তুমি কি বুঝো? এটা তোমার হয় খ নাম্বারে, আর নাহলে শর্ট কোশ্চেনে, আর নাহলে সৃজনশীলে, আর নাহলে এমসিকিউতে আসবেই। অপারেশন সার্চলাইট কি? আমি যখন ক্লাস 8-এ থাকতাম, বুঝছো, তখন আমাদের কোশ্চেনে আসছিল অপারেশন সার্চলাইট কি। তো আমাদের এক মেয়ে ফ্রেন্ড, বুঝছো, তো সে কি করছে, খাতায় লিখছে অপারেশন করার সময় যে লাইট ব্যবহার করা হয়
তাকে অপারেশন সার্চলাইট বলে। ঠিক আছে, তো এই জিনিস আবার তোমরা লেখো না, ঠিক আছে। অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট হচ্ছে 1971 সালে 25শে মার্চ রাতে পূর্ব পাকিস্তানে যে গণহত্যা চালাইছিল পাকিস্তানিরা, সেই গণহত্যার নাম হচ্ছে অপারেশন সার্চলাইট। ঠিক আছে, আচ্ছা। 25শে মার্চ মধ্যরাতে এই অপারেশন সংগঠিত হলেও মূলত এর প্রস্তুতি চলতে থাকে মার্চের প্রথম থেকে। মানে তারা যে এই যে মানুষগুলাকে যে হত্যা করবে সেটার প্রস্তুতি শুরু করছে কি মার্চের প্রথম থেকেই। 3 তারিখে 3 মার্চ পশ্চিম পাকিস্তান থেকে আগত অস্ত্র ও রসদ বোঝাই MV সোয়াত জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। মানে তারা ওই যে মার্চের 1 তারিখ থেকেই তারা, মানে যখন আওয়ামী লীগ নির্বাচনে জিতে তখন থেকেই তারা করে, মানে ষড়যন্ত্র করা শুরু করে যে অপারেশন সার্চলাইট তারা চালাবে 25 তারিখে। এই কারণে এখন কি মানুষকে মারার জন্য অস্ত্রের প্রয়োজন আছে, তাই না? তো এই অস্ত্রগুলা এই MV সোয়াত জাহাজটার নাম, MV সোয়াত জাহাজের নাম। এই জাহাজে করে এই অস্ত্রগুলো আসে। কয় তারিখে আসে? 3 মার্চ। 3 মার্চ। তার মানে MV সোয়াত জাহাজ কয় তারিখে আসে? কয় তারিখে আসছে? 3 তারিখে। ঠিক আছে, আচ্ছা। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 25শে মার্চ থেকে 24শে মার্চ ঢাকায় শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনার ভান করছিল, জাস্ট একটা অ্যাক্টিং করছে যে না আমি আলোচনা করতে আসছি, আমরা চাই এটা সলিউশন হোক। কিন্তু না, তারা আসলে আসছিল যে এই যে অভিযানটা যে চালাবে সেই অভিযানের প্রস্তুতি নিচ্ছে কেমন সেটা পর্যবেক্ষণ করতে আসছিল এবং অপারেশন সার্চলাইট চূড়ান্ত করে। অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানি বাহিনীর মেজর জেনারেল রাও ফরমান আলীকে। আচ্ছা, এখন কথা হয়েছে একটা অপারেশন চলবে, এত মানুষকে মেরে ফেলবে, তাহলে তার জন্য তাদের পরিকল্পনার প্রয়োজন আছে। তো সেই পরিকল্পনা হিসাবে তোমার হচ্ছে ঢাকা শহর, পুরো ঢাকা শহরের দায়িত্ব দেওয়া হয়েছিল হচ্ছে জেনারেল রাও ফরমান আলী নামে এক ব্যক্তিকে। মানে উনি এই ঢাকা শহরের যতগুলা জায়গায় মানুষজনকে মারা হবে, যতগুলা জায়গায় আক্রমণ করা হবে, সব জায়গার দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে? জেনারেল রাও ফরমান আলীকে। আর ঢাকার বাহিরের যেসব অঞ্চল ছিল সেই সব অঞ্চলকেও তোমার হচ্ছে আরেকটা ব্যক্তির হাতে দেওয়া হয়েছিল, ভাগ করে দেওয়া হয়েছিল, সেটা আমরা একটু পরে দেখতেছি। পরিকল্পনা অনুযায়ী প্রথমে ঢাকা শহরে পিলখানার EPR হেডকোয়ার্টার্স রাজারবাগ পুলিশ লাইন্সের নিয়ন্ত্রণভার পাকিস্তানি সেনাদের গ্রহণ করার কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আক্রমণ। প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বলতে বুয়েটের কথা বলা হইতেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আক্রমণ, শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার, টেলিফোন এক্সচেঞ্জ ও রেডিও টেলিভিশন নিয়ন্ত্রণ, স্টেট ব্যাংক নিয়ন্ত্রণ, আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার, ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থা সহ নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানি সৈন্যদের প্রাথমিক। অপারেশন সার্চলাইটের আওতায় রাজশাহী, যশোর, খুলনা, রংপুর, সৈয়দপুর, কুমিল্লায় সেনাবাহিনী, EPR, আনসার, পুলিশের বাঙালি সদস্যদের নিরস্ত্র করার কথা উল্লেখ ছিল। মানে এই তোমার হয়েছে যে বাঙালি যে সেনাবাহিনীগুলো ছিল তাদেরকে হচ্ছে নিরস্ত্র, মানে তাদের কাছে কোনো অস্ত্র থাকতে পারবে না, এই টাইপের কথা উল্লেখ ছিল। আচ্ছা, এরপরে চট্টগ্রাম বন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে রাখাও তাদের লক্ষ্য ছিল। ঢাকার বাইরে এই অপারেশনের প্রধান দায়িত্ব পান মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। একটু আগে কি পড়ছিলাম আমরা? ঢাকার ভেতরের দায়িত্বে কে ছিল? জেনারেল রাও ফরমান আলী। আর ঢাকার বাইরের সব অঞ্চলের দায়িত্বে কে ছিল? খাদিম হোসেন রাজা। সুন্দর করে নাম দুইটা মুখস্থ করা লাগবে। এবং এই যে অপারেশন সার্চলাইটটা যে হবে, এইটার তত্ত্বাবধান বা এই পরিকল্পনার মেইন দায়িত্বে কে ছিল? গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। বেটার নামটাও যেরকম কাজও করছে ওরকম, টিক্কা খান। ঠিক আছে, টিক্কা। ওকে, তাহলে এখান থেকে তোমার 3টা নাম তার মানে মনে রাখা লাগতেছে। জেনারেল রাও ফরমান অপারেশন সার্চলাইটের ঢাকাটা নিয়ন্ত্রণ করছে। এরপরে হচ্ছে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ঢাকার বাইরের সব অঞ্চল নিয়ন্ত্রণ করছে। আর এই সার্বিক তত্ত্বাবধানে ছিল কি? গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। আচ্ছা, এখন আসো, পাকিস্তানি সৈন্যরা 25শে মার্চ রাত 11:30 ঢাকার সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে পড়ে। রাত কয়টায়? 11:30। আচ্ছা, এ সময় তাদের প্রথম আক্রমণের শিকার হয় ঢাকার ফার্মগেট এলাকার রাস্তায় মিছিলরত মুক্তিকামী বাঙালি। মানে ওই সময় মিছিল হইতেছিল। ঠিক আছে, আচ্ছা, তার মানে
তার মানে সর্বপ্রথম 25শে মার্চ রাতে কাদেরকে আক্রমণ করা হয়? ঢাকার ফার্মগেট এলাকায় রাস্তায় মিছিলরত মুক্তিকামী বাঙালিকে। ঠিক আছে, ওকে। একই সাথে আক্রমণ চালানো হয় পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন্সে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ পরিচালিত হয় গভীর রাতে। এখন কথা হয়েছে, অনেকে জানে না হল কি। হল মানে হচ্ছে হোস্টেলের কথা বলতেছে। ঢাকা শহর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েরই তোমার হচ্ছে স্টুডেন্টদের থাকার জন্য হল আছে। ঠিক আছে, আমাদের যেরকম হল আছে, আমাদের ভার্সিটিতেও হল আছে, যদিও সেটা অস্থায়ী। তো হল আছে, সে হলে স্টুডেন্টরা থাকে। তো সেই হলগুলোতে পর্যন্ত আক্রমণ করা হয়েছে। তা কোন কোন হলে আক্রমণ করা হয়েছে? ইকবাল হল, লিয়াকত হল, জগন্নাথ হল, এরপরে হয়েছে কি ঢাকা হল, রোকেয়া হল। এই যে 5টা হলের নাম বললাম, এই 5টা হলে আক্রমণ করা হয়েছে। ঠিক আছে, তার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো হচ্ছে তোমার ইকবাল হল, জগন্নাথ হল, লিয়াকত হল। এই 3টাতে যে পাকিস্তানি সেনারা ঘুমন্ত ছাত্রদেরকে গুলি করছে। ঘুমন্ত ছাত্রদেরকে গুলি করছে, তুমি বুঝতে পারো? তুমি ধরো ঘুমাইতেছো, তোমাকে যে গুলি করে একজন দিল, অক্কাপাওয়াই দিল। এই টাইপের কাজ করছে পাকিস্তানি সেনাবাহিনীরা তৎকালীন সময়। আচ্ছা, এখন এখানে একটু মনে রাখার বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হল 3টা, ইকবাল হল, বর্তমানে এই হলের নাম হচ্ছে এখন, ওই সময় এই হলটার নাম ছিল ইকবাল হল, কিন্তু বর্তমানে এই হলের নাম হচ্ছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। এরপর হচ্ছে জগন্নাথ হল, এরপর হচ্ছে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় মানে ওই যে বুয়েটের হচ্ছে লিয়াকত হল। ঠিক আছে, লিয়াকত হলে বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী হল। ঠিক আছে, ওকে। এছাড়াও ঢাকা হল সহ বর্তমান শহীদুল্লাহ, ঢাকা হলের বর্তমান নাম কি বর্তমানে হচ্ছে শহীদুল্লাহ হল। বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা রোকেয়া হলেও তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালা। মার্চের এই গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক, বুঝো এক একটা শিক্ষক মানে তারা কত পড়াশোনা করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, সেরকম 10 জন শিক্ষক, আবার 300 জন ছাত্রছাত্রী কর্মচারী নিহত হয়েছে শুধুমাত্র ওই রাতে। আচ্ছা, জহুরুল হক হল সংলগ্ন রেলওয়ে বস্তিতে সেনাবাহিনী আগুন দিলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়। এছাড়াও কি করছে, জহুরুল হক হলের পাশে তোমার হচ্ছে বস্তি ছিল, সেই বস্তিতে আগুন ধরায় দিছে। শুধু 25শে মার্চ রাতেই ঢাকায় 7 থেকে 8 হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়। 7 থেকে 8 হাজার, বুঝতেছো তুমি? ওকে, এখান থেকে এই অংশটুকু তোমার একটু মুখস্থ করা লাগবে যে কি রাত 11:30 পাকিস্তানি সেনাবাহিনীরা ঢাকা সেনানিবাস থেকে বের হয়ে যায়। সর্বপ্রথম তারা ঢাকা ফার্মগেট এলাকায় রাস্তায় মিছিলরত মুক্তিগামী বাঙালিকে গুলি করে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 2টা হল, বুয়েটের একটা হল সহ ঢাকা হল, রোকেয়া হলে তারা আক্রমণ করে, 10 জন শিক্ষককে মেরে ফেলে এবং 300 জন ছাত্রছাত্রীকে গুলি করে। এরপরে কি ওই একই দিনে ঢাকাতে প্রায় 7 থেকে 8 হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়। ঠিক আছে, এই কয়েকটা ইনফরমেশন একটু মুখস্থ করে নেওয়া লাগবে। আচ্ছা, ঢাকার বাইরে সারা দেশে সেনানিবাস ইপিআর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালি সেনাকে হত্যা করে। এভাবে আক্রমণের শুরুতেই পাকিস্তানি বাহিনী পরিকল্পনা অনুযায়ী দেশের পুলিশ ও ইপিআর ঘাঁটিগুলোর উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এসব এলাকায় বহু নিরীহ লোককে হত্যা করা হয়। অপারেশন সার্চলাইট পরিকল্পনা অনুযায়ী 25শে মার্চ রাত দেড়টায় তোমার হচ্ছে শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি 32 নম্বর সড়কের বাসা থেকে পাকিস্তানি বাহিনীরা গ্রেফতার করে। তার মানে হচ্ছে 11:30 তারা অভিযান শুরু করছে, আর 1:30 যে শেখ মুজিবকে কি করছে, শেখ মুজিবকে বন্দি করছে। কোথা থেকে? তার ধানমন্ডি 32 নম্বর বাড়ি থেকে। যদিও এই 32 নম্বর বাড়ি বর্তমানে ধ্বংসস্তূপ বানায় ফেলা হয়েছে। কিসের জন্য জানো? এই শেখ মুজিবুর যে মেয়ে আছে শেখ হাসিনা আমাদের দেশে বিগত 17-18 বছর ক্ষমতা ছিল, শেখ হাসিনার হাতে সরকার ছিল। তো ওই সময় তারা অসংখ্য গুম খুন হত্যা করছে এবং মানুষের জীবনকে অতিষ্ঠ বানায় ফেলছিল। এই কারণে গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানের হওয়ার পরে কি এই ধানমন্ডি 32 নম্বরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে আসো স্বাধীনতার ঘোষণা। এই যে 25শে মার্চ কালো রাতটা যে গেল, এত মানুষকে হত্যা করলো, তারপরে কি হলো? তারপরে 26 তারিখে
26 তারিখে বাংলাদেশের জনগণ আরও ভয়ঙ্কর হয়ে উঠলো। বাংলাদেশের জনগণ তখন হয়েছে কি, 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী পরিচালিত অপারেশন সার্চলাইটের পর রাজনৈতিক সংকট ও নেতৃত্ব শূন্য অবস্থা চলতেছিল। মানে কোনো নেতা ছিল না, শেখ মুজিবকে ধরে নিয়ে গেছে, অসংখ্য মানুষকে মেরে ফেলছে, হ্যাঁ, কোনো নেতা ছিল না তখন। এখন নেতা ছাড়া কি কোনো যুদ্ধ চলতে পারে না। এমন পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যু ঝুঁকি নিয়ে 26শে মার্চ তারিখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন। খুবই ইম্পর্টেন্ট টপিক এইটা। স্বাধীনতার ঘোষণা কি করেন? 26শে মার্চকে কেন স্বাধীনতা দিবস বলা হয় আসবে কিন্তু। আচ্ছা, তাহলে স্বাধীনতার ঘোষণা কে করছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন কথা হচ্ছে, তুমি আমাকে কোশ্চেন করতে পারো, ভাইয়া জিয়াউর রহমানকে? বর্তমান যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান না, তারেক রহমানের বাবা হয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়ার হাজব্যান্ড। ঠিক আছে, আচ্ছা, তিনি কি করছিল? 26শে মার্চ 25 তারিখ রাতে তো ওই কাজ করলো, অপারেশন সার্চলাইট হলো। 26শে মার্চ তারিখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন তিনি। মানে বেতার কেন্দ্রে যে রেডিওতে যে বলে দিছে যে স্বাধীনতার ঘোষণা করে দিছে। আচ্ছা, এই কালুরঘাট বেতার কেন্দ্র বর্তমান নাম কি জানো? বিপ্লবী বেতার কেন্দ্র। এই নামটা এমসিকিউতে আসছে, এই কারণে আমি এখানে লিখছি। কি নাম? কালুরঘাট বেতার কেন্দ্রের বর্তমান নাম কি? বিপ্লবী বেতার কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা। এরপর তিনি 27শে মার্চ তারিখে শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। তার এই ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে প্রচণ্ড আশা ও উদ্দীপনা সৃষ্টি করে। সকলে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। এই অংশটুকু একটু মুখস্থ করা লাগবে। এই 26শে মার্চের এখান থেকে শুরু করে এই যে উদ্গ্রীব হয়ে ওঠে এই পর্যন্ত মুখস্থ করে নেওয়া লাগবে। ঠিক আছে, কি কারণে মুখস্থ করা লাগবে? এখান থেকে কোশ্চেন আসবে। স্বাধীনতার ঘোষণা কে করেন, কখন করেন, কোথায় করেন, কিভাবে করেন, কত তারিখে করেন, এগুলো সব কিন্তু আসবে। আর এমসিকিউ, শুধু যে এমসিকিউ এরকম না, শর্ট কোশ্চেনও এটা আসবে, এই জন্য এটা মুখস্থ করা লাগবে। আচ্ছা, যুদ্ধের প্রাথমিক প্রস্তুতি বিক্ষিপ্তভাবে শুরু হলেও ক্রমান্বয়ে এটি জনযুদ্ধে রূপ নেয়। এদেশের সর্বস্তরের মানুষ যথা কৃষক, শ্রমিক, ছাত্র, যুবকদের সঙ্গে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ, আনসার কর্মরত বাঙালি এই যুদ্ধে অংশ নেয়। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালিরা একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ আর কি। আচ্ছা, এরপরে এতটুকু অংশতে আমরা পড়লাম, অনেক কিছু এতক্ষণ পর্যন্ত পড়লাম। এগুলোর এমসিকিউগুলো একটু সলভ করে ফেলি, ইম্পর্টেন্ট এমসিকিউগুলো। 1947 সালে ভারতীয় উপমহাদেশে কোন দুটি রাষ্ট্রের জন্ম হয়? 1947 সালে ভারতীয় উপমহাদেশে কোন দুটি রাষ্ট্রের জন্ম হয়? ভারত ও পাকিস্তান। ঠিক আছে, আচ্ছা। কত সালে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়? কত সালে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, নট পাকিস্তান। দিস ইজ বাংলাদেশ, 1971 সালে। ঠিক আছে, 1971 সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ এবার আসো, বাংলাদেশে মানচিত্র খণ্ডিত জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 1971 সালের কত তারিখে? দেখছ, তারিখ চলে আসছে না? তুমি যদি এইভাবে, ওই যে আমি তোমাকে যেই মার্চ মাসের যে ক্যালেন্ডারটা করে দিছি, ওইভাবে তুমি যদি না লেখো ভাইয়া, তোমার মনে থাকবে না। এটা হয়তো বা এখন মনে আছে, তোমার এখন মনে আছে 2 মার্চ, কিন্তু যখন তুমি অর্ধবার্ষিক পরীক্ষা দিতে যাবা, প্রথম 6টা চ্যাপ্টারের উপর একসাথে পরীক্ষা নেওয়া হবে। যখন তুমি বার্ষিক পরীক্ষা দিতে যাবা, বৃত্তি পরীক্ষা দিতে যাবা, তখন তোমার 13টা চ্যাপ্টারের পরীক্ষা একসাথে হবে। তখন তোমার এটা মনে রাখা খুবই টাফ। 13টা চ্যাপ্টারের ইনফরমেশন মনে রাখা খুবই টাফ। কিন্তু তুমি এইভাবে যদি, এই যে আমি তোমাকে মার্চ মাসের যে ক্যালেন্ডারটা করে দিছি, ওইভাবে যদি মনে রাখো, তুমি এটা যদি পরীক্ষার আগে যদি রিভাইজ নাও দাও, কিন্তু তোমার মাথায় তখন ধরা থাকবে, হ্যাঁ 1 নাম্বার ছিল ওইখানে এইটা লেখা ছিল, 2 নাম্বার ছিল 2 মার্চ ছিল ওইটা, 2 মার্চে পতাকা উত্তোলন করা হয়েছিল, 3 মার্চে সারা দেশে হরতাল দেওয়া হয়েছিল, এরকম মনে থাকবে। ঠিক আছে, এই কারণে এই টেকনিকটা ফলো করা লাগবে। ঠিক আছে, এছাড়া ভাইয়া তুমি এত ইনফরমেশন তুমি মনে রাখতে পারবা না। ঠিক আছে, ওকে। 2 মার্চ 1971 সালে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন কারা? ডাকসুর নেতৃবৃন্দ। ডাকসু কি? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। ওকে, এবার আসো 7 মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণা প্রস্তুতি। ঐতিহাসিক 7 মার্চের ভাষণে অন্যতম বৈশিষ্ট্য কি? যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া, অনিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করা, নির্বাচনের দাবি জানানো, সরকারকে অসহযোগিতা করা। অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া। আচ্ছা,
7ই মার্চ, ওই যে শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যে বক্তব্য দিছে, সে বক্তব্যের ভিতরে কি বলছে? অসহযোগ আন্দোলনের ডাক দিছে। আচ্ছা, শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে বাংলার জনগণকে খাজনা না দেওয়ার আহ্বান করেন কেন? খাজনা না দেওয়ার আহ্বান করেন কেন? দেশের মুক্তির জন্য। ঠিক আছে। আচ্ছা, 7ই মার্চের ভাষণের পর বাংলাদেশে সরকারের কার্যালয় হয় মুজিবনগর। আচ্ছা, এই কোশ্চেনটা আমি এখনও পড়াইনি। এই কোশ্চেনটা এই যে একটু পরের যখন আমরা পরে পৃষ্ঠাটা পড়বো তখন আসবে, আর নাহলে নেক্সট লেকচারে আসবে। আচ্ছা, 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পর বাংলাদেশ সরকারের কার্যালয় মুজিবনগর। আওয়ামী লীগের সদর দপ্তরে বঙ্গবন্ধু নির্দেশনা বাস্তবায়নের কাজ চলছিল। সরকার কার্যালয় হয় বঙ্গবন্ধুর ধানমন্ডি বাড়ি। অ্যান্সার হবে হচ্ছে 2 ও 3। অ্যান্সার হবে 2 ও 3। আচ্ছা, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের ফলে জনগণ মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয়। সেনানিবাসে বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। 3 নম্বর কি হবে? না, অ্যান্সার হবে 1 ও 2। 1 ও 2। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর এই উক্তিটি প্রকাশ পেয়েছিল সেনাবাহিনীর গণহত্যার তদন্ত, বাঙালির মুক্তি, বাংলার স্বাধীনতার ডাক। অ্যান্সার হবে কি? 2 ও 3। ঠিক আছে, ওকে। কারণ সেনাবাহিনীর গণহত্যার তদন্ত করা বিষয়টা হচ্ছে 4টা যে শর্ত ছিল শেখ মুজিব, 4টা শর্ত, সেই 4টা শর্তের একটা শর্ত ছিল। ওকে, এরপরে আসো। অপারেশন সার্চলাইট সংঘটিত হয় কত তারিখে? 25শে মার্চ। দেখছ, যশোর বোর্ডে আসছে। অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? রাও ফরমান আলী। কে ঢাকার বাইরে অপারেশনের নেতৃত্ব দিছিল? মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। 25শে মার্চ কখন পাক সেনারা রাস্তায় বেরিয়ে পড়ে? 11টা নাকি 10টা? 11টা 30 মিনিট। এরপরে আসো। উপরে উল্লেখিত হত্যা চিত্রটি কখন পরিচালিত হয়? গভীর রাতে। চিত্রের ঘটনাটি সংঘটিত হয়েছিল কোথায়? এখানে কি দেখা যাইতেছে? অনেক মানুষকে মেরে মেরে রেখে দিছে। কি যে পরিস্থিতি ছিল তখন। চিত্রের ঘটনাটি সংঘটিত হয় ইকবাল হল, শহীদুল্লাহ হল, রোকেয়া হল। 3টা হলই। আমরা মোট হলের নাম পড়ছি কয়টা? 5টা হলের নাম পড়ছি। ওকে, শেষ। এ পর্যন্ত যতটুকু অংশ পড়ছি আর এমসিকিউ শেষ। দেখো, তোমরা এই যে এত কষ্ট করে ক্লাসগুলো করতেছ, এগুলো করার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পরীক্ষায় ভালো করা। ঠিক আছে, পরীক্ষায় ভালো করা। আমাদের মেইন পরীক্ষার টার্গেট কি? আমাদের মেইন পরীক্ষার টার্গেট হচ্ছে জেএসসি, তাই না? জেএসসি পরীক্ষাটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। জেএসসিতে A+ পাওয়া, A+ শুধু না, গোল্ডেন A+ পাওয়া। ঠিক আছে, গোল্ডেন A+ পাওয়া, এবং হচ্ছে বোর্ডের ভিতরে ফার্স্ট হওয়া আমাদের টার্গেট। এখন এই A+ বা গোল্ডেন A+ বা বৃত্তি পাইতে হলে তুমি যদি অগোছালোভাবে পড়ো তাহলে কি হবে? না, প্রত্যেকটা সাবজেক্ট গোছানো হইতে পড়া লাগবে। প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার, মানে বই তো পড়াই লাগবে, বই মাস্ট পড়া লাগবে। বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত তোমার প্রত্যেকটা পৃষ্ঠা তোমার মাথায় থাকা লাগবে। এখন তুমি যদি বলো ভাইয়া তাহলে কি লাইন বাই লাইন মুখস্থ করবো? না, আমি যেভাবে পড়াইতেছি লাইন থেকে জাস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলা, ইম্পর্টেন্ট বিষয়গুলা বা বিগত বছর আসছে এই বিষয়গুলা তোমার হচ্ছে গোছায় নিয়ে আসা লাগবে। হ্যাঁ, অগোছালোভাবে পড়লে কখনোই তোমার বৃত্তি পরীক্ষার প্রিপারেশন ভালো মতো হবে না। তোমার বৃত্তি পরীক্ষা বলো, আর অর্ধবার্ষিক পরীক্ষা বলো, আর বার্ষিক পরীক্ষা বলো, এগুলোর জন্য একদম গোছানো ওয়েতে, ঠিক আছে, সাইন্টিফিক্যালি তোমার হচ্ছে আগানো লাগবে। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার প্রথম থেকে শুরু করে একদম লাইন বাই লাইন দাগায় ফেলা লাগবে। তারপরে ওই চ্যাপ্টারে এমসিকিউ সলভ করে ফেলা লাগবে, তারপরে সিকিউ সলভ করে ফেলা লাগবে, তারপরে হচ্ছে শর্ট কোশ্চেনগুলো সলভ করে ফেলা লাগবে। ঠিক আছে, এবং বারবার রিভাইজ দেওয়া লাগবে। রিভাইজ না দিলে কোনো লাভ হবে না, বারবার রিভাইজ দেওয়া লাগবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানেই না যে আসলে বৃত্তি পরীক্ষার জন্য কীভাবে পড়া লাগবে। বৃত্তি পরীক্ষার জন্য সর্বপ্রথম কথা, ওই যে বারবার বলতেছি, সর্বপ্রথম কথা তোমাকে বই পড়াই লাগবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট করে কি জাস্ট গাইড থেকে সৃজনশীল আর এমসিকিউগুলো মুখস্থ করা শুরু করে। কিন্তু না ভাই, তোমার মেইন হবে হচ্ছে বই, বই। বইকে তুমি গুরুত্ব না দিলে তোমার বৃত্তি পরীক্ষা পাওয়া খুবই টাফ। ঠিক আছে, বইকে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া লাগবে। আচ্ছা, এখন অনেকের কাছে এই বইটা পড়তে খুবই কঠিন লাগে। এই কারণেই তো আমি ভাইয়া আছি, আমি তোমাদের বইটাকে একদম সহজ করে দেবো। ঠিক আছে, দেখো আমাদের গত বছরের যে হচ্ছে বিজ্ঞান বিশ্ব পরিচয় ও আইসিটি যে কোর্স ছিল, সেই কোর্সে স্টুডেন্টরা যারা ছিল প্রায় 300 জনের মতো স্টুডেন্ট ছিল। ঠিক আছে, 300+। তো তারা এই যে বৃত্তি পাওয়ার পরে আমাকে জানাইছে এই যে একদম এই যে পুরো মতিঝিল থানায় 2য় স্থান অধিকার করছিল। ঠিক আছে, এই যে দেখো বৃত্তি পেয়ে কী পরিমাণ খুশি। ঠিক আছে, এরকম অসংখ্য স্টুডেন্ট বৃত্তি পাইছে, সবাই আমাদেরকে জানাইছিল। ঠিক আছে, আরও অনেকে তো জানাই নাই। যাই হোক,
তো তারা সবাই আমাদের এই কোর্সটাতে ভর্তি ছিল। তোমরাও চাইলে এই কোর্সটাতে জয়েন হতে পারো। এই কোর্সে কিভাবে পড়াবো, আমার মেইন টার্গেট হচ্ছে আমার বৃত্তি পরীক্ষায় ভালো করা। ঠিক আছে, তোমরা দেখতেছো বিজিএসে মানে বিশ্ব পরিচয়ে এত ইনফরমেশন পরীক্ষার সময় যে একসাথে এই 13টা 14টা চ্যাপ্টার মনে রাখা কি এত সোজা না। পড়াগুলো একদম গোছায় সুন্দর করে গোছানো লাগবে পড়াগুলো। আমি যেভাবে দাগায় দিতেছি এইভাবে বইয়ের প্রত্যেকটা লাইন থেকে ইম্পর্টেন্ট পড়াগুলো দাগায় বাহির করে নিয়ে আসা লাগবে। ঠিক আছে, যাতে পরীক্ষার আগের রাতে জাস্ট একটা রিভাইজ দিলেই একদম কেল্লাফতে হয়ে যায়। ঠিক আছে, তো আমি এই কোর্সের ভিতরে তোমাদের যে বিজ্ঞান বই আছে, বিশ্ব পরিচয় বই আছে, আর আইসিটি আছে, এই 3টা সাবজেক্ট একদম A to Z সকল এমসিকিউ, যত এমসিকিউ আছে, যত সৃজনশীলের জন্য সিকিউ যত আছে, যত শর্ট কোশ্চেন আছে, সব সলভ করে দিব। এবং এই যে বই তো দাগায় দিতেছি, প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে দাগায় দিব, দাগায় একদম পিডিএফগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, পরীক্ষার আগের রাতে জাস্ট এই দাগানো পিডিএফটা সুন্দর করে পড়ে দেওয়া। ঠিক আছে, তাহলে একদম হয়ে যাবে। আর আমার মেইন টার্গেট কি, আমাদের মেইন টার্গেট এই কোর্সে 98+ মার্ক ক্যারি করা প্রত্যেকটা সাবজেক্টে। কত? 98+। এটা কিন্তু সম্ভব, চাইলেই সম্ভব, কিন্তু সেটার জন্য কি করা লাগবে, এই কোর্সে প্রত্যেকটা ক্লাস A to Z ফলো করা লাগবে। এই কোর্সের প্রত্যেকটা ক্লাস A to Z ফলো করা লাগবে। ঠিক আছে, এছাড়াও তোমাদের অর্ধবার্ষিক আর বার্ষিক যে পরীক্ষা হবে, এই পরীক্ষার আগে দিয়ে আমি সাজেশন দিয়ে দেবো। সাজেশন দিয়ে দেবো, এই 3টা সাবজেক্টের উপর সাজেশন দিয়ে দেবো অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষার আগে। আর মেইন পরীক্ষার আগে যেই মানে জেএসসি পরীক্ষার আগে যেই সাজেশন লাগবে ওটা তো অবশ্যই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আমি লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড একদম দাগায় পড়াইতেছি, তোমাদের কোনো প্যারাই হবে না। হ্যাঁ, জাস্ট খালি কোর্সের ক্লাসগুলো কমপ্লিট করা লাগবে। কোর্সের মূল্য মাত্র 699 টাকা। তো এটা এখন বর্তমানে ডিসকাউন্টে 699 টাকা চলতেছে। তোমরা যারা ভর্তি হইতে চাও অবশ্যই অতি সত্বর ভর্তি হয়ে যাও। ঠিক আছে, অতি সত্বর ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য কি করা লাগবে, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, তাইলেই হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা। ঠিক আছে, ওকে।